গ্রামের শান্তশিষ্ট মেয়ে শাইলু সম্পর্কে জড়ায় তারই এক শিক্ষকের সাথে। তবে প্রথমবার সম্ভোগের পরে মেয়েটির মধ্যে জন্ম নেয় এক সীমাহীন আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা মেটাতে সে একের পর এক গ্রামের সমস্ত পুরুষদের সাথে মিলিত হতে শুরু করে। সেই সত্যি মেয়েটি যে করুণ পরিণতির শিকার হয় সেটাই দেখব আজকের মুভিতে। মুভির অন্তিম পর্যায়ে আসে ক্ষণিকের একটি টুইস্ট, যেটা মুভির শুরু থেকে তোমাদের মনে যে ধারণা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। তাই কাহিনী শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের মহালক্ষ্মীপুর গ্রাম দেখানো হয়। গ্রামে আমাদের দুটি বাচ্চাকে দেখানো হয়, রবি এবং শাইলু, যারা খেলা শেষে বাড়ি ফিরছিল। রবি এবং শাইলু ছিল একে অপরের খুব ভালো বন্ধু। রবির মা অনেক ছোটবেলায় মারা যায়, অন্যদিকে শাইলুর মাও অনেক ছোটবেলায় মারা গেছে। বর্তমানে তার বাবা অন্য একটি মেয়েকে বিয়ে করে পাশের গ্রামের স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাস করছে। এবার তারা গল্প করতে করতে গতদিনের মেলায় তোলা একটি ফটো বের করে। রবি শাইলুকে বলে, তোমার চোখে যেহেতু কাজল নেই তাই তোমাকে ভালো দেখাচ্ছে না। শাইলু জানায় তার দিদা তাকে কাজল কিনে দেয়নি। তো রবি নিজের হাতে কাজল বানিয়ে শাইলুকে দেয়, যেটা সে গত রাতে মা মহালক্ষ্মীর গর্ভগৃহ থেকে বানিয়ে এনেছিল শুধুমাত্র তার প্রিয় বান্ধবী শাইলুর জন্য। এই কাজল পেয়ে শাইলুর খুশির ঠিকানা থাকে না। শাইলু জিজ্ঞাসা করে, এত রাতে মন্দিরে যেতে তোমার ভয় করেনি? রবি বলে, ভয় তো আমি পেয়েছিলাম, কিন্তু তোমার খুশির জন্য আমি সবকিছুই করতে পারি। যাই হোক, এবার তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে রাস্তার ধারে থাকা একটি কুয়োর মধ্যে একটি ছোট্ট বাচ্চা কুকুরকে পড়ে থাকতে দেখে। বাচ্চাটিকে দেখে শাইলুর মন খারাপ হয়ে যায়। তো রবি সেই বাচ্চা কুকুরটিকে উদ্ধার করতে কুয়োর মধ্যে নেমে যায়। কুকুরটিকে উদ্ধার করে রবি শাইলুর হাতে ধরিয়ে দেয়। শাইলু সেই কুকুরটিকে নিয়ে আনন্দের সঙ্গে ঘরে ফিরে যায়। এদিকে শাইলুর দিদার বাড়িতে তখন তার বাবা এবং তার সৎ মা তাদের সন্তানকে নিয়ে এসেছিল। শাইলুর বাবা মূলত তার দ্বিতীয় স্ত্রীর ইশারায় নাচত, আর তার কথাতেই শাইলুর বাবা তার কোনো প্রকার দায়িত্ব নেয়নি। বাবার তার একমাত্র মেয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসাও ছিল না। শাইলুর মা মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি শাইলুর নামে করে গিয়েছিল, যে সম্পত্তি ভোগ দখলের জন্যই মূলত তারা এই বাড়িতে এসেছিল। আর এমনটা প্রথমবার নয়, এর আগেও তারা অনেকবার সম্পত্তি আদায় করতে এই বাড়িতে এসেছে। কিন্তু শাইলুর দিদা নিজের জায়গায় শক্ত ছিলেন, কারণ সেই জমি জায়গা শাইলুর মা তার মেয়ের ভবিষ্যতের জন্য রেখে গিয়েছিল। তাই সেই জমি তিনি শাইলু ছাড়া আর কাউকেই দেবেন না। শাইলু ভেবেছিল এবার হয়তো তার বাবা তাকে তার সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু স্বার্থে আঘাত আসতেই বাবা শাইলুকে ধাক্কা দিয়ে স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়। শাইলু থমকে দাঁড়িয়ে থাকে। শাইলু তার বাবাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু বাবার ভালোবাসা ছিল শুধুমাত্র সম্পত্তির ওপরে। ছোট্ট মেয়েটি মন খারাপ করে মা মহালক্ষ্মীর মন্দিরে বসে থাকে, যেখানে তার সাথে দেখা করতে আসে তার বন্ধু রবি। সমস্ত ঘটনা শুনে রবি শাইলুকে বুঝিয়ে মা মহালক্ষ্মীর মন্দিরে প্রদীপ জ্বালাতে শুরু করে। ঠিক তখনই রবির বাবা সেখানে চলে আসে। আসলে রবির বাবা রবিকে বিড়ি কিনতে পাঠিয়েছিল, কিন্তু রবি তার পরিবর্তে শাইলুর সাথে গল্পে মজেছিল, যে কারণে রবির বদমেজাজ বাবা তাকে মারধর করে। তো রবি সেখান থেকে পালিয়ে যায়। শাইলুও বাড়ি ফিরে আসে। পরের দিন সকাল হতে তার দিদার রুমে গেলে দেখে শাইলু জড়ো হয়ে বসে আছে। দিদা বুঝতে পারে শাইলুর এবার মাসিক ক্রিয়া শুরু হয়েছে। এমতো অবস্থায় শাইলু তার ছোট্ট বাচ্চা ছিল না, যে কারণে পুরুষহীন একা বাড়িতে তাকে রাখাও সম্ভব ছিল না। দিদা সমস্ত বিষয়ে শাইলুর সৎ মাকে জানায়, কিন্তু স্বার্থলোভী বাবা পরিষ্কার জানিয়ে দেয় যদি শাইলুর নামে থাকা সম্পত্তি তার বাবার নামে করে দেওয়া হয় তবেই তারা শাইলুকে তাদের কাছে নিয়ে আসবে। তো কি আর করার, দিদা শাইলুকে বোঝায় যে এটা মেয়েদের কাছে প্রত্যেক মাসের একটা নর্মাল বিষয়, কিছুদিন পরে সবকিছুই ঠিক হয়ে যাবে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। এবার কিছুদিন পরে মধ্যরাতে এক গোলযোগে ঘুম ভাঙে শাইলুর। বাইরে গেলে তারা দেখে রবির বাড়িতে আগুন লেগে গিয়েছিল, যে কারণে রবি এবং তার বাবা দুইজনেই সেই আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনায় শাইলু খুবই ভেঙে যায়, কারণ তার দিদার পরে এই পৃথিবীতে কেউ যদি তাকে সত্যি ভালোবাসতো এবং তার যত্ন নিত সেটা ছিল রবি, যে আর পৃথিবীতে নেই। এই ঘটনা শাইলুকে ভিতর থেকে ভেঙে দিয়ে যায়। কাহিনী এবার 10 বছর পরের প্রেক্ষাপটে চলতে শুরু করে।
যেখানে আমাদের মঙ্গলবার রাতের একটি ঘটনা দেখানো হয়। ঘড়িতে তখন 1:10, যেখানে আমরা অন্ধকার ভেদ করে একটি কুকুরকে ছুটে আসতে দেখি। হয়তো কুকুরটি বুঝতে পেরেছিল কোনো অমঙ্গলজনক ঘটনা গ্রামে ঘটতে চলেছে। ঠিক তখনই আমরা দেবীর পোশাক পরা এক মহিলাকে দেখতে পাই, যিনি তার হাতে এবং মাথায় অগ্নিকুণ্ড নিয়ে কুকুরটির পিছনে ছুটে আসে। রাত্রি শেষে সকাল হলে আমরা এক বয়স্ক ব্যক্তিকে একটি দেওয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। তাকে দেখা দেখি আরও বেশ কয়েকজন গ্রামবাসী সেখানে জড়ো হয় এবং তাদের প্রত্যেকের চোখ দেওয়ালের মধ্যেই আটকে যায়। দেওয়ালে এমন কিছু তো লেখা ছিল যা তাদের কল্পনারও বাইরে। এবার কিছুক্ষণ পরে গ্রামে আরও 2 ব্যক্তি আসে, কাশি এবং পুলি। পুলি চোখে দেখতে পেত না, যে কারণে সে সর্বদাই কাশির সাথে ঘুরত। তারা দেওয়ালের সামনে গেলে কাশি দেখে দেওয়ালে কেউ বড় বড় করে লিখে গেছে, ড্যানিয়েলের স্ত্রী ম্যারির সাথে ছোট রাজুর অবৈধ সম্পর্ক আছে। লেখক গ্রামবাসীদের এই অবৈধ বিষয়টিকে নিয়ে একটু গভীরভাবে চিন্তাভাবনা করার অনুরোধ জানিয়েছে। এবার দেখতে দেখতেই ড্যানিয়েল সেখানে চলে আসে, যে গতরাতে পাশের গ্রামের জমিতে জল দিতে গিয়েছিল। ড্যানিয়েল অশিক্ষিত ছিল, সে কারণে কাশি তাকে দেওয়ালের লিখন পড়ে শোনায়, যেটা শুনে ড্যানিয়েলের মাথায় তো আগুন জ্বলে ওঠে আর সে তার স্ত্রীকে মারার জন্য ছুটে যায়। তখনই আমরা গ্রামে সেই পুরনো কুয়োটিকে দেখতে পাই, যেখানে 10 বছর আগে রবি এবং শাইলু একটি ছোট্ট বাচ্চা কুকুরকে উদ্ধার করেছিল। কুয়োটির পাশে ছিল একটি কলাবাগান, যে কলাবাগানে আমরা একটি ব্যক্তিকে গাছের ডাল কাটতে দেখি। হঠাৎ সেই ব্যক্তি লক্ষ্য করে একদল প্রজাপতি অলৌকিকভাবে কুয়োটিকে ঘিরে ঘুরছে। লোকটির সন্দেহ জন্মালে সে কুয়োর সামনে যেতেই এক মহিলা এবং পুরুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে, যারা পেস্টিসাইড খেয়ে নিজেদের প্রাণ দিয়েছিল। আর এই 2 জন হলো ড্যানিয়েলের স্ত্রী ম্যারি এবং তার প্রেমিক ছোট রাজু। ধীরে ধীরে ঘটনাস্থলে গ্রামবাসীরা জড়ো হয়। প্রথমে দেওয়ালে এই 2 জনের অবৈধ সম্পর্কের লিখন এবং তারপরে এই 2 জনের মৃত্যু। এই বিষয়টিতে গ্রামবাসীদের চোখে মুখে আতঙ্কের মেঘ ঘনিয়ে আসে। কিছু সময় পরেই সেখানে ইন্সপেক্টর মায়া আসে, যিনি এই পুরো বিষয়টির তদন্তে ছিলেন। পুলিশের তদারকিতে ক্রাইম স্পটের ফটো তুলতে আসে গ্রামের একমাত্র ফটোগ্রাফার বাসু। বাসু খুবই নিখুঁতভাবে 2 মৃতদেহের ফটো তুলতে শুরু করে। আর লক্ষণীয়ভাবে ফটো তোলার সময় অজানা এক আতঙ্কে বাসুর কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়। এদিকে ড্যানিয়েলের বয়ান নিয়েও পুলিশ জানতে পারে গতরাতে সে গ্রামেই ছিল না, অর্থাৎ এই কাজ সে করেনি। ইন্সপেক্টর মায়া 2টো বডি পোস্টমর্টমে পাঠাতে চায়, তবে গ্রামবাসীরা বলে জমিদার প্রকাশের অনুমতি ছাড়া পোস্টমর্টম তো দূর, এই গ্রামের একটা পাতাও নড়ে না। তো এরপরে আমাদের জমিদার প্রকাশকে দেখানো হয়, যে কিনা তার বাবার ফটোর সামনে দাঁড়িয়েছিল। প্রকাশ প্রথমে বাবার ফটোতে ফুলের মালা পরায় এবং তারপরে তার পায়ের জুতো খুলে ফটোতে বারবার মারতে শুরু করে। আসলে প্রকাশের বাবা তার বেশিরভাগ সম্পত্তি গ্রামবাসীদের দান করে গিয়েছিল, যে কারণে এই বাড়ি ছাড়া প্রকাশের আর কিছুই ছিল না। আর সেই কারণবশতই সে তার বাবাকে ঘৃণা করে। কিছু সময় পরে প্রকাশের স্ত্রী রাজেশ্বরী পুজোর থালা নিয়ে আসে, তবে প্রকাশ ছিল নাস্তিক। সে পুজোর থালাতে থুতু দিয়ে দেয়। আমরা বুঝতে পারি প্রকাশ খুবই অ্যারোগেন্ট এবং রুট প্রকৃতির মানুষ। সে ভালোবেসে তার স্ত্রীর সাথে 2টো ভালো কথাও বলতো না। যাই হোক, মদ্যপ অবস্থায় প্রকাশ এবার ক্রাইম স্পটে পৌঁছায়। প্রকাশ পৌঁছাতেই মায়া তাকে জানায় যে এই 2টি মৃত্যু স্বাভাবিক নয়, এই বডি 2টি পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। কিন্তু এই কথায় প্রকাশ পুরোপুরি নিষেধ করে দেয় এবং বলে এটা একটা সাধারণ কেস। এই 2 জনের মধ্যে পরকীয়া চলছিল। কেউ একজন বিষয়টি জানতে পারে, সে দেওয়ালে এইসব লিখে গেছে, যে কারণে লজ্জায় এই 2 জন আত্মহত্যা করেছে। এখানে খুনের প্রসঙ্গ আসছেই না, আপনি এটাই লিখে কেস বন্ধ করে দিন। এই কথা বলে প্রকাশ চলে যায়। আমরা বুঝতে পারি প্রকাশ ভীষণ দাপুটে জমিদার ছিল। তো যাই হোক, ম্যারির বডি খ্রিস্টান ধর্মমতে কবর দেওয়া হয়, অন্যদিকে প্রতাপ রাজুর বডি হিন্দু মতে দাহ করে দেওয়া হয়। ঠিক তখনই আমরা এক ব্যক্তিকে মা মহালক্ষ্মীর মুকুট পরা অবস্থায় একটি দেহের অন্তিম সংস্কার করতে দেখি, যার রহস্য আমরা পরবর্তীতে জানতে চলেছি। যাই হোক, গ্রামের জীবন এবার সাধারণভাবেই চলতে থাকে, যেখানে আমরা কাশিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে থাকতে দেখি। সেই দোকানের মালকিন নাগমণির সাথে কাশি ভাব জমানোর জন্য ব্যস্ত ছিল, আর তখনই পুলিও সেখানে আসে। 2 জনের খুনসুটির মাঝেই সেখানে রাস্তা দিয়ে গ্রামের একমাত্র ডাক্তার বিশ্বনাথ পেরিয়ে যায়। পুলি এবং কাশির কথা থেকে আমরা জানতে পারি বিশ্বনাথ একসময় ভীষণ আশিক প্রকৃতির মানুষ ছিল। একটি মেয়ে ঘটিত কেচ্ছাও তার সম্পর্কে প্রচলিত আছে।
যাই হোক, বিশ্বনাথ ক্লিনিকে আসে, যেখানে এক দম্পতি তার মেয়ের চিকিৎসা করাতে এসেছিল। বাচ্চাটা সিভিয়ার জন্ডিসে ভুগছিল, আর যার চিকিৎসা ছিল এই গ্রামের বাইরে। ডাক্তার এই গরিব দম্পতিকে কিছু টাকা দিয়ে গ্রামের বাইরে শহরে চিকিৎসা করার জন্য পাঠিয়ে দেয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি গ্রামের এক সম্ভ্রান্ত ব্যক্তির মেয়ের প্রথম মাসিক চক্র আসায় এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের কার্ড দিতে কবির নামের এক ছেলে গুরজা নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছায়। গুরজা না থাকায় কবির তার বোনের সাথে একটু দুষ্টুমি করে ফিরে আসে, অর্থাৎ কবির গুরজার বোনের সাথে সম্পর্কে ছিল। যাই হোক, অনুষ্ঠানের দিনে গ্রামের সকলে একত্রিত হয়ে গল্প করতে বসলে গুরজা বলে ওঠে, আমার ধারণায় এই খুনগুলোর পিছনে রয়েছে ফটোগ্রাফার বাসু। এবার কবির সেই কথা গিলে নিয়ে বাসুকে জানিয়ে দেয়। বাসু রেগে গিয়ে গুরজাকে লাথি মারে। দেখতে দেখতে সকল গ্রামবাসীরা একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দেয়। ঠিক তখনই জমিদারের স্ত্রী রাজেশ্বরী এলে তারা ভয় পেয়ে লড়াই থামিয়ে দেয় এবং একেবারে নর্মাল হয়ে যায়। আমরা বুঝতে পারি রাজেশ্বরীর এই গ্রামে একটা আলাদাই সম্মান ছিল। যাই হোক, কাহিনীর পরবর্তীতে আমাদের মহালক্ষ্মী মন্দিরের পুরোহিতকে দেখানো হয়, যেখানে তার স্ত্রী গ্রামের এক মেলার বিষয়ে কথা বলছিল, যেটা প্রায় 2 বছর যাবৎ বন্ধ ছিল। পণ্ডিত এবার সেই মেলা শুরু করার প্রস্তাব নিয়ে পৌঁছায় জমিদারের কাছে। জমিদার প্রকাশ আগে থেকেই নাস্তিক ছিল, তাই পুরোহিতের এই হাত পাতা স্বভাব থেকে তাকে টাকা তো দেয় না, উল্টে বন্দুক দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়। পুরোহিত চলে যেতে চাইলে রাজেশ্বরী পুরোহিতকে ডেকে স্বামীর আড়ালে একটা মোটা অঙ্কের টাকা দেয়, যাতে এই বছর এই মেলা ভালোভাবে অনুষ্ঠিত হতে পারে। রাজেশ্বরী খুবই ভদ্র, নম্র এবং পরোপকারী মহিলা ছিলেন। গ্রামের মঙ্গলের জন্য তিনি প্রায় সময় দান করতেন। পুরোহিত জানায় যে সোমবার রাতে মেলা শুরু হবে এবং মঙ্গলবার রাতে অখণ্ড জ্যোতি জ্বালানোর মাধ্যমে পুজো শেষ হবে, কারণ মহালক্ষ্মী মায়ের পছন্দের দিনই হলো মঙ্গলবার। যাই হোক, প্রকাশ যখন জানতে পারে রাজেশ্বরী পুরোহিতকে টাকা দিয়েছে, সে খুবই রেগে যায়। কিন্তু রাজেশ্বরী বলে, আমি তোমার মতো নাস্তিক হতে পারবো না। তাছাড়া এই পরিবারের একটা সম্মান আছে, যেটা আমাকে ধরে রাখতে হবে। এদিকে মায়া গ্রামে পেট্রোলিং করতে শুরু করে এবং কনস্টেবলের সাথে এই কেসের বিষয়ে আলোচনা করতে থাকে। এমন সময় কলা বাগানে হঠাৎ মায়া একটি মুখোশধারী ব্যক্তিকে দেখতে পায়। তবে মায়া সেখানে গেলে সেই ব্যক্তি অদৃশ্য হয়ে যায়। কনস্টেবল বলে, হয়তো মায়ার চোখের ভুলে সে এমন কিছু দেখেছে, আসলেই এখানে কোনো ব্যক্তি নেই। অবশেষে সোমবারের রাত এসে হাজির হয়, যেখানে গ্রামবাসীরা সম্মিলিতভাবে মহা ধুমধামে পুজোর আয়োজন করে। অন্যদিকে সেই রহস্যময় মুখোশধারী ব্যক্তি গ্রামের বাইরে মায়ের তাণ্ডব নৃত্যে মেতে ওঠে। পরের দিন ছিল মঙ্গলবার। রাজেশ্বরীর হাতে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে পুজো শেষ হয়। অবশেষে সোমবারের রাত এসে হাজির হয়, যেখানে গ্রামবাসীরা সম্মিলিতভাবে মহা ধুমধামে পুজোর আয়োজন করে। অন্যদিকে সেই রহস্যময় মুখোশধারী ব্যক্তি গ্রামের বাইরে মায়ের তাণ্ডব নৃত্যে মেতে ওঠে। পরের দিন ছিল মঙ্গলবার। রাজেশ্বরীর হাতে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে পুজো শেষ হয়। এবার সেই মঙ্গলবার রাতেও আমরা দেবীর পোশাক পরা সেই মহিলাকে 2 হাতে এবং মাথায় অগ্নিকুণ্ড নিয়ে ছুটতে দেখি, যার পিছন পিছন ছুটে চলে সেই কুকুরটি। এবার পরের দিন সকালে গ্রামবাসীরা আবারও একটি দেওয়ালের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে, যেখানে আবারও কেউ কিছু লিখে গিয়েছিল। এইবারে দেওয়ালে লেখা ছিল, বড় মন্দিরের গলির মুন্সির সাথে কৃষ্ণার স্ত্রী নাগমণির অবৈধ সম্পর্ক আছে। আর এবারেও যেন গ্রামবাসীরা বিষয়টির ওপরে গুরুত্ব দেয়। এবার তারই মধ্যে গ্রামের বাইরে মাঠে নাগমণি এবং তার প্রেমিকের ঝুলন্ত দেহ আবিষ্কার করে এক গ্রামবাসী। ক্রাইম স্পটে গ্রামবাসীরা ছুটে আসে এবং কিছু সময় পরে আসে এশাই মায়া। এই মৃত্যু দুটির পরে গ্রামবাসীদের মতো এশাইও বুঝতে পারে এইগুলো আসলে আত্মহত্যা নয়, বরং সাজানো মার্ডার। মায়া তার সন্দেহের তালিকায় থাকা গুরজা এবং বাসুর ওপরে হালকা করে ইনভেস্টিগেশন চালায়। তখনই প্রকাশও সেখানে আসে। এত কিছুর পরেও সে সেই একই কথায় স্থির থাকে যে এগুলো সবই আত্মহত্যা। মায়া বলে, এগুলো আত্মহত্যা নয়, বরং মার্ডার। এই গ্রামেরই কেউ তো আছে যে এদের বিষয়ে সবই জানতো, আর সেই ব্যক্তি প্রথমে দেওয়ালে লিখে যায় এবং তারপরে খুন করে। আর এগুলো আত্মহত্যা হলে এই দুটো বডি গাছ থেকে ঝোলার সময় নিচে নিশ্চয়ই কোনো টুল থাকতো, কিন্তু এখানে সেরকম কিছুই নেই। অর্থাৎ খুনি প্রথমে এদের মেরে তারপরে গাছে ঝুলিয়ে দিয়ে গেছে। মায়ার তো এই গ্রামের সমস্ত পুরুষদের ওপরে সন্দেহ ছিল।
মায়ার মতে খুনি অতীব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে ভুল করেও ক্রাইম স্পটে কোনো প্রমাণ ছেড়েই যায় না। এদিকে চমকে যাবার মতো বিষয় হলো, ম্যারির কবর থেকে তার বডি আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু নাগমণি এবং তার প্রেমিকের বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। গ্রামে একের পর এক এতগুলো মৃত্যুর জন্য গ্রামবাসীরা এবার একটা বৈঠক বসায়। এতগুলো মৃত্যুর পরে এটা স্পষ্ট যে খুনগুলো হচ্ছে মঙ্গলবার, আর গ্রামে একমাত্র যাদের পরকীয়ার সম্পর্ক আছে তারাই খুনির শিকার। গ্রামের পণ্ডিত বলে, লক্ষণীয় বিষয় হলো এই মঙ্গলবার হলো মা মহালক্ষ্মীর পছন্দের দিন। বহু বছর আগে জমিদারের দাদুর সময়েও এমন কিছু ঘটনা ঘটছিল। গ্রামবাসীরা একের পর এক রক্ত বমি করে মারা যাচ্ছিল। একমাত্র হোমযজ্ঞ করে দেবীকে শান্তি করলে তবেই এই মৃত্যু তাণ্ডব বন্ধ হবে। কিন্তু গ্রামের বেশিরভাগ লোক এই বিষয়ে সম্মতি দেয় না। গ্রামবাসীদের সন্দেহ তো ইন্সপেক্টর মায়ার ওপরেও ছিল, কারণ মায়া আসার পর থেকেই এই মৃত্যুগুলো ঘটে চলেছিল। গ্রামবাসীরা ঠিক করে প্রত্যেক মঙ্গলবার গ্রামের পুরুষেরা দল বেঁধে গ্রাম পাহারা দেবে এবং খুনিকেও ধরে ফেলবে। সেই মতো পুলি গ্রামে সতর্ক বার্তা জারি করে যে আগামীকাল মঙ্গলবার গ্রামে যাদের পরকীয়া আছে তারা নিজের নিজের বাড়িতে থাকবেন। রাত হলে গ্রামবাসীরা একজোট হয়ে গ্রামে টহল লাগাতে শুরু করে। এক পর্যায়ে তাদের নজর যায় মুখে ঢাকা দেওয়া এক ব্যক্তির ওপরে। তো তারা পাগল কুকুরের মতো সেই লোকটির পিছনে ধাওয়া হয়। এক পর্যায়ে অনেক দৌড়ঝাঁপের পরে তারা লোকটিকে ধরে ফেলে। আর এই ব্যক্তি অন্য কেউ নয়, সে ছিল কবির। কবিরকে পুলিশ স্টেশনে পাঠানো হয়। এবার সেই একই রাতে ডক্টর বিশ্বনাথ শহর থেকে গ্রামে ফিরছিলেন। কুয়োর কাছে আসতেই তিনি এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পান। সেই কান্না অনুসরণ করলে কুয়োর ওপরে একটি ভয়ঙ্কর নারী মূর্তিকে তিনি দেখতে পান। অশরীরী মেয়েটি ডাক্তারকে দেখা মাত্রই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। এই দৃশ্য দেখে ডাক্তার আতঙ্কে মেয়েটিকে শাইলু বলে ডেকে ওঠে। অর্থাৎ মুভির শুরুতেই আমরা যে বাচ্চা মেয়েটিকে দেখেছিলাম, আমরা এখন সেই শাইলুকেই দেখতে পাই। কাহিনী গিয়ে পৌঁছায় 18 মাস আগে। শাইলু এখন যুবতী। সে তার দিদার বাড়িতেই থাকে। এখনও তার বাবা তাকে স্বীকার করে নেয় নাই। শাইলুর তুলে আনা সেই কুকুরটিও অনেক বড় হয়ে গেছে এবং লক্ষণীয় বিষয় হলো এই কুকুরটিকেই আমরা এখন মধ্যরাতে ছুটতে দেখি। যাই হোক, শাইলু বর্তমানে কলেজে পড়ে, যেখানে তার সাক্ষাৎ হয় মদন নামের এক প্রফেসরের সাথে। শাইলু মদনকে ভীষণ পছন্দ করত এবং সেই সঙ্গে মদনও শাইলুকে পছন্দ করত। শাইলু সারা সময় মদনের বিষয়ে চিন্তা করতে থাকত। মদনের বিষয়ে একান্তে চিন্তা করতে করতে হঠাৎ শাইলুর শরীরে শুরু হয় প্রবল উত্তেজনা। তার শরীরে হঠাৎ কামনার উত্তেজনা মাত্রা ছাড়িয়ে যায় এবং তার হার্টবিটও বাড়তে শুরু করে। কল্পনায় সে হাজার হাজার প্রজাপতি দেখতে পায় এবং এই উত্তেজনার বশে সে প্রথমবার হস্তমৈথুন করে। এবার একদিন শাইলু বৃষ্টি মাথায় করে প্রফেসরের বাড়িতে গিয়ে পৌঁছায় তাকে জন্মদিনের ক্ষীর খাওয়ানোর উপলক্ষে। বাইরে বৃষ্টি হওয়ার জন্য মদন শাইলুকে তার বাড়িতেই বসতে দেয় এবং রোমিও জুলিয়েটের কাহিনী পড়তে শুরু করে। গল্পের মাদকতায় দুইজনের শরীরে বিদ্যুৎ খেলে যায়। মদন ও শাইলু একে অপরকে ভীষণ পছন্দ করত, আর এই সুন্দর পরিবেশে তারা একে অপরকে ধরে রাখতে না পেরে মিলিত হয়ে যায়। মদনের আদরের সমস্ত অনুভূতি শাইলু তার শরীরে মাখতে শুরু করে। সেই দিনের পর থেকে মদনের সাথে শাইলুর একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, তবে তারা বেশিরভাগ সময়ই মিলিত হতো। এইভাবেই কিছুদিন পরে শাইলু লক্ষ্য করে কয়েকদিন যাবৎ মদন কলেজে আসা বন্ধ করেছে। শাইলু তার বাড়িতে গেলে দেখে বাড়িতে তালা ঝুলছে। এইভাবেই আরও কয়েকটা দিন কেটে যায়। একদিন শাইলু কলেজে আসে আর জানতে পারে মদন শহরের এক প্রফেসরকে ভালোবেসে বিয়ে করেছে, যার সঙ্গে সে বিগত 3 বছর যাবৎ সম্পর্কে ছিল এবং বিয়ের পরে একসাথে থাকবে বলে সে ট্রান্সফারও নিয়েছে। মদন এইসব কথা কখনোই শাইলুকে বলেনি। সে মূলত শাইলুকে ভোগ করার জন্যই তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। শাইলু মদনের সাথে কথা বলতে গেলে মদন বলে, তুমি হলে শেক্সপিয়ারের সেই গল্প যাকে শুধুমাত্র একবারই পড়া যায়, বারবার না। মদন স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এই বেইমানিতে শাইলু কান্নায় ভেঙে পড়ে। জীবনের প্রথম ধাক্কা তো অসহনীয় ছিলই। সে যখন বাড়িতে আসে সে জানতে পারে যে তার দিদাও মারা গেছে। এ যেন আরো বড় একটা ধাক্কা। দিদা মারা যাওয়ার পরে পাড়ার লোকেরা শাইলুর বাবাকে তার দায়িত্ব নেওয়ার কথা বলে, কারণ এই বাড়িতে একা যুবতী মেয়ের থাকাও সুরক্ষিত ছিল না।
তবে বাবা সেই একই কথাই ধরে থাকে, শাইলুর নামে থাকা সম্পত্তি পেলে তবে সে মেয়ের দায়িত্ব নেবে। এবার যেন শাইলুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শাইলু উঠে এসে বাড়ির দলিল ছুঁড়ে মারে বাবার মুখে এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। শাইলুর বাবা সেই পেপার তুলে নিয়ে শাইলুর কোনো প্রকার দায়িত্ব না নিয়েই উল্টে তাকে একা ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যায়। শাইলু এবার এই বাড়িতে একা পড়ে থাকে। একাকিত্ব তাকে এবার কুড়ে কুড়ে খেতে শুরু করেছিল। কোনো সময় সে উৎফুল্ল অনুভব করত, আবার কোনো সময় অবসাদে ভুগত। তারই মাঝে মদনের দেওয়া সেই কামনার অনুভূতি সে কোনো প্রকারে ভুলতে পারে না। আর দিন দিন তার এই উত্তেজনা বাড়তেও শুরু করে। এবার একদিন সে একা চুপচাপ একটি ফাঁকা জায়গায় বসে থাকে, আর তার গ্রামেরই একটি ছেলে তার দিকে খুব খারাপ নজরে তাকিয়ে থাকে। শাইলু সেই ছেলেটির মধ্যে মদনকে দেখতে পায়, তো শাইলু সেই ছেলেটির সাথে সম্ভোগে লিপ্ত হয় এবং সেই দিনের পর থেকেই তার এই কামনা মাথা চাড়া দিয়ে ওঠে। একের পর এক সে গ্রামের প্রত্যেক পুরুষের সাথে সম্ভোগে লিপ্ত হয়। লক্ষণীয় বিষয় হলো, সম্ভোগের পরে সে বুঝতে পারত যে সে কত বড় ভুল কাজ করেছে, কিন্তু অত্যধিক উত্তেজনা তাকে দিয়ে এইসব কাজ করিয়ে নিত। শাইলু প্রকৃতপক্ষে ভালো চরিত্রের মেয়ে ছিল। যাই হোক, শাইলু তার সংসার চালাতে একটি কাঠের দোকানে কাজ শুরু করে এবং সেখানকার মালিকের সাথেও সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গ্রামে এবার শাইলুর বিষয়ে এই কথাগুলো ছড়িয়ে পড়ে যে শাইলু প্রত্যেক পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়, যে কারণে বয়স্ক থেকে যুবক সকলেই তাকে খারাপ নজরে দেখা শুরু করে। এইভাবেই একদিন শাইলু বাসে চেপে তার কাজের জায়গায় যাচ্ছিল। তার পাশেই বসেছিল একটি ছেলে। বাঁশের ঝাঁকুনিতে ছেলেটির শরীর শাইলুর শরীরের সাথে স্পর্শ হতেই তার মধ্যে শুরু হয় কয়েক হাজার গুণ উত্তেজনা। এমন অবস্থায় শাইলু তার হাতে থাকা একটি প্লাস্টিক ব্যান্ডকে সজোরে হাতে মারতে শুরু করে, যে আঘাতে তার উত্তেজনা ধীরে ধীরে কমতে থাকে। তার হাতের আঘাতের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি শাইলু দীর্ঘ সময় ধরে এইভাবেই নিজেকে শান্ত করে আসছে। এবার কাজে যেতেই শাইলুর ফ্যাক্টরির মালিক তার বন্ধুদের নিয়ে আসে এবং শাইলুকে বলে, সেদিন যেমন আমাকে খুশি করেছিলিস, আজ আমার বন্ধুদের একটু মজা দিয়ে দে। কারণ সকলেই শাইলুর চরিত্রের বিষয়ে কম বেশি জানতো যে শাইলু যার তার সাথে ইন্টিমেট হয়। তবে ছেলেগুলো শাইলুকে স্পর্শ করতে গেলে সে তাদের বাধা দেয় এবং তার মালিককে কষিয়ে একটা থাপ্পড় মারে। যে ঘটনায় ক্ষিপ্ত মালিক শাইলুর ওপরে চুরির আরোপ লাগিয়ে মারধর করে তাকে কাজ থেকে বের করে দেয়। এবার শাইলু এই সমস্ত বিষয়ে খুব ক্লান্ত হয়ে উঠেছিল, তো সে ঠিক করে যে সে আর এই জীবন রাখবে না। শাইলু ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, তবে তার হিম্মত তাকে সাথ দেয় না। রাত হলে শাইলু সেই ছেলেটিকে ডেকে পাঠায় যার সাথে মদনের পরে সে ইন্টিমেট হয়েছিল। ছেলেটি আসা মাত্রই শাইলু তার হাতে একটি চাবুক ধরিয়ে দেয় এবং তাকে আঘাত করতে বলে। ছেলেটি তার কথা মতো তাকে আঘাত করতে শুরু করে এবং চাবুকের প্রত্যেকটি আঘাতের জন্য শাইলুর উত্তেজনাও এবার কমে যায়। ছেলেটি শাইলুর সাথে সম্ভোগ করার নেশায় তাকে স্পর্শ করতে আসলে শাইলু তাকে চিৎকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিজের এমন অবস্থার কথা চিন্তা করে সে এবার কাঁদতে শুরু করে। কোনোভাবেই সে যেন এই অবস্থা থেকে বের হতে পারছিল না। এমন সময় তার হাতে বসে একটি প্রজাপতি। কামনার চিহ্নস্বরূপ এক ঝাঁক প্রজাপতি তাকে ঘিরে ধরে। শাইলু কোনোভাবেই সেই প্রজাপতিগুলোকে তাড়াতে পারে না। ঠিক যেমনভাবে সে তার উত্তেজনাগুলোও দমাতে পারছিল না। ধীরে ধীরে শাইলুর মধ্যে এই যৌন প্রবণতা আরও বেড়ে যায়। সে এবার যেখানে সেখানে যার সাথে খুশি তার সাথেই ইন্টিমেট হতে শুরু করেছিল, যে বিষয়টা গ্রামের লোকেরাও এবার দেখে ফেলে। আর তারা শাইলুর সম্পর্কে সমস্ত কথা জমিদার প্রকাশের কাছে গিয়ে জানায়। এদিকে শাইলু সকালে উঠে সুন্দরভাবে তৈরি হচ্ছিল, ঠিক তখনই ম্যারি, নাগমণি, গুর্জা এবং ছোট রাজু সমেত গ্রামের সমস্ত লোকেরা তাকে মারতে মারতে জমিদারের কাছে নিয়ে গিয়ে পৌঁছায়। জমিদার শাইলুকে দেখে বলে, তোর লজ্জা করে না যার তার সাথে এসব কাজ করতে? শাইলু নিজেও জানতো না যে সে কেন এমন কাজ করত। জমিদার গ্রামবাসীদের অর্ডার দেয় শাইলুকে যেন গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সমস্ত গ্রামবাসীরা শাইলুকে মারতে মারতে গ্রাম থেকে বিতাড়িত করে। আর এই কাজে নাগমণি এবং ম্যারি খুব খুশি হয়ে যায়। শাইলু কাঁদতে কাঁদতে গ্রামের সীমানার বাইরে চলে যায়। এবার পরের দিন সকাল হতেই কুয়ো থেকে শাইলুর মৃতদেহ উদ্ধার হয়। সকলের ধারণা গতদিনের ঘটনার জন্য সে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ছোট রাজু বলে, এই মেয়ে এতটাই অপবিত্র যে এর অন্তিম সংস্কার করাও ঠিক হবে না। ঠিক করা হয় শাইলুর দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হবে।
কাহিনী এবার বর্তমানে আসে, যেখানে এক সপ্তাহ কেটে গেলেও কবির সেই একই কথাই বলতে থাকে যে সে কাউকে হত্যা করেনি। সে বলে, আমি গুরজার বোনকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, তাই আমি লুকিয়ে আমাদের নাম দেওয়ালে লিখতে গিয়েছিলাম, যাতে গ্রামবাসীরা সেই সম্পর্কের কথা শুনে জোর করে হলেও আমাদের বিয়েটা দিয়ে দেয়। যাই হোক, ঠিক তখনই নাগমণি এবং কৃষ্ণার পোস্টমর্টম রিপোর্ট আসে, যেটা দেখে মায়ার চক্ষু চড়ক গাছ। তখনই কনস্টেবল মায়াকে জানায়, গ্রামবাসীদের ধারণা এই কাজ কোনো ডাইনির, কারণ ডক্টর বিশ্বনাথ সেই রাতে কুয়োর কাছে একটি ডাইনিকে দেখেছে। পোস্টমর্টম রিপোর্ট দেখার পরে মায়া বুঝে যায় যে কবির এই কাজ করেনি, তাই কবিরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে গ্রামবাসীরা আরও চিন্তায় পড়ে যায়, কারণ এটা প্রমাণিত দেওয়ালে ওই লিখন কবির লেখেনি। সুতরাং পরের মঙ্গলবার শিকারী নিশ্চয়ই আরও এক কাপলকে হত্যা করবে এবং তাদের নাম দেওয়ালে লিখে যাবে। তো দেখতে দেখতে মঙ্গলবারের রাত এসে হাজির হয়। গ্রামবাসীরা দুই দলে ভাগ হয়ে গ্রামের ভিতরে এবং বাইরে পাহারা দিতে শুরু করে। সকলে যখন সেই শিকারীকে খুঁজতে থাকে, ঠিক তখনই আমরা সেই অদ্ভুত মহিলাকে দেখি যে আজ রাতেও দুই হাতে এবং মাথায় অগ্নিকুণ্ড নিয়ে দৌড়াতে শুরু করেছিল। এই পর্যায়ে এই মহিলার রহস্য ফাঁস হয়। আসলে এই মহিলা হলো ওই পুরোহিতের স্ত্রী গায়ত্রী, যে গ্রামের মঙ্গলের জন্য প্রত্যেক মঙ্গলবার অগ্নিকুণ্ড নিয়ে মহালক্ষ্মীর মন্দির থেকে বের হয়ে সমগ্র গ্রাম পরিভ্রমণ করত, যাতে গ্রামবাসীদের মঙ্গল হয়। আর তারা এই কাজ সকলের অলক্ষ্যে বহু সময় ধরে করে আসছে। এই পর্যায়ে আমরা শাইলুর সেই কুকুরটিকেও দেখতে পাই, তবে সমগ্র সময় ধরে কুকুরটি কার পিছনে ছুটছে এটা জানা যায় না। যাই হোক, গ্রামবাসীরা যখন দুই দলে ভাগ হয়ে গ্রামে টহল দিচ্ছিল, তখন গ্রামের বাইরে থাকা দলটি দেওয়ালে একটি লিখন দেখতে পায়। তারা চিৎকার করে উঠলে গ্রামের ভিতরে থাকা দল গ্রাম ছেড়ে বাইরে চলে আসে। তবে দেওয়ালে ছিল একটি ফানি জোকস, মূলত এটা ছিল একটা ট্রিক্স গ্রামবাসীদের বাইরে আনার জন্য। আর এখানেই আমরা সেই ব্যক্তির সাথে পরিচিত হই যে মূলত ওই মেসেজগুলো দেওয়ালে লিখছিল, আর সে অন্য কেউ নয়, সে হলো ডক্টর বিশ্বনাথ। ডাক্তার দেওয়ালে কিছু লিখতেই যাচ্ছিল, ঠিক তখনই ইন্সপেক্টর মায়া তাকে ধরে ফেলে। আসলে নাগমণি এবং কৃষ্ণার পোস্টমর্টম রিপোর্ট থেকে তাদের শরীরে নেশার ওষুধের সন্ধান পাওয়া গিয়েছিল। সেখান থেকেই মায়ার সন্দেহ ছিল ডাক্তারের উপরে। ডাক্তার মায়াকে দেখা মাত্রই তার ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং একটি ইঞ্জেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দেয়। মায়ার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি বদ্ধ ঘরে পায়। মায়া সত্যিটা জানতে চাইলে ডাক্তার জানায় যে সে এই সব কিছু করছে শাইলুর জন্য। মায়া শাইলুকে ডাক্তারের রক্ষিতা বলে সম্বোধন করলে ডাক্তার রেগে যায় এবং বলে, যা কিছু আমরা চোখে দেখি সেটা সবসময় সত্যি হয় না। ডাক্তার এবার পুরো কাহিনী বলতে শুরু করে। ডাক্তার জানায়, একদিন আমি আমার কাজ সেরে বাড়ি ফিরছিলাম, তখন অন্ধকার রাতে রাস্তার ধারে শাইলুকে পড়ে থাকতে দেখি। তাকে দেখা মাত্রই ডাক্তার শাইলুকে তার ক্লিনিকে নিয়ে আসে। ডাক্তার শাইলুর চিকিৎসা করার জন্য সবার প্রথম তার ব্লাড রিপোর্ট করায়। রিপোর্ট পেয়ে ডাক্তার সেটাকে সংক্রামক যৌন ব্যাধি হিসেবে ভাবলেও শহরের সবথেকে বড় ডাক্তার নির্মলা দেবী জানান, শাইলু নিম্ফোম্যানিক। এই ধরনের পেশেন্টদের সাধারণ মেয়েদের তুলনায় 10 গুণ বেশি যৌন হরমোন ক্ষরিত হয়, যে কারণে ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকার সত্ত্বেও তারা যে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যে সময় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাদের কিছুই মনে থাকে না, তবে কাজ শেষ হওয়ার পরেই তারা হীনমন্যতায় ভোগে। প্রধানত একাকিত্বই এই রোগের প্রধান কারণ। অনেক ক্ষেত্রে পেশেন্টরা শারীরিক কামনার যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং হীনমন্যতার কারণে আত্মহত্যার পথ অবধি বেছে নেয়। এটা এক ধরনের অস্বাভাবিক রোগ, যেটা ছোটবেলায় যৌন উৎপীড়ন, চাইল্ড ট্রমা এবং একাকিত্বের জন্য হয়ে থাকে। আর এই রোগের কোনো চিকিৎসাও নেই, একমাত্র পেশেন্টকে যত্ন এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট ও স্নেহ দিয়ে এই রোগ সারানো যায়। ডক্টর বিশ্বনাথের মেয়ে 4 বছর আগে আত্মহত্যা করে। ডাক্তার তাকে বাঁচাতে পারেনি, কারণ তার মেয়ে তাকে তার সমস্যার কথা কখনো খুলেই বলেনি, যে কারণে ডক্টর শাইলুর মধ্যে তার মেয়েকে খুঁজে পায়। তো ডক্টর শাইলুকে স্নেহ মমতা দিয়ে সুস্থ করার ব্যবস্থা করে। শাইলুও ডক্টর বিশ্বনাথের মধ্যে তার বাবাকে খুঁজে পায়, তবে তার মধ্যে একটা অদ্ভুত একাকিত্ব কাজ করছিল। সে ডাক্তারকে বলে, আমার জীবনের কি উদ্দেশ্য? আমি মারা গেলে কেউ কি আছেন যে আমার জন্য কাঁদবে? ঠিক তখনই তার জীবনে একটি ছেলে আসে, যে ছেলে শাইলুর জীবনের মোড় পাল্টে দেয়। আর সেই ছেলে অন্য কেউ নয়, সে ছিল শাইলুর ছোটবেলার বন্ধু রবি। অর্থাৎ রবি সেই আগুনে পুড়ে মারা যায়নি,
কাহিনী আবারও অনেকটাই অতীতে যায়। আমরা দেখি শাইলু একদিন দুধ দেওয়ার জন্য রবির বাড়িতে গিয়েছিল। যে সময় রবি বাড়িতে ছিল না, শাইলুকে একা পেয়ে রবির বাবা তাকে মলেস্ট করার চেষ্টা করে। বিষয়টা রবির নজরে আসে। বাবা তার মেয়ের বয়সী শাইলুর সাথে এমন খারাপ ব্যবহার করবে এটা রবি স্বপ্নেও ভাবতে পারেনি, যে কারণে সেই রাতেই সে তার বাবার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে আর তারপরে বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যাতে পুলিশের এবং গ্রামবাসীদের মনে হয় যে রবি এবং তার বাবা দুইজনেই আগুনে পুড়ে মারা গেছে এবং সেটাই ঘটেছিল। তবে আগুনে রবির মুখের একটি পোর্শন পুড়ে যায়। সে যখন মা মহালক্ষ্মীর মন্দিরে আশ্রয় নেয় তখনই মায়ের একটি মুখোশ তার সামনে এসে পড়ে। রবি নিজের পরিচয় লুকাতে সেই মুখোশ পরে নেয় এবং সেই দিনের পর থেকে সে গোপনে শাইলুকে ফলো করত। শাইলু যখন মদনের সাথে প্রেম করত তখনও সে গোপনে শাইলুকে দেখে যেত। বাবার এমন ঘৃণ্য কাজের জন্য সে কোনোদিনও শাইলুর সামনে আসার সাহস অবধি পায়নি। এই পর্যায়ে রবি শাইলুর সামনে একটি কাজলের কৌটো ধরে। রবিকে দেখা মাত্রই শাইলু তাকে জড়িয়ে ধরে। রবি শাইলুকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু শাইলু বলে সে আর পবিত্র নেই, তাই রবি কেন অন্য কোনো ছেলেরই স্ত্রী হওয়ার যোগ্যতা তার মধ্যে আর অবশিষ্ট নেই। কিন্তু রবি বলে শাইলু চিরকাল তার কাছে পবিত্র ছিল এবং পবিত্র থাকবে। ডাক্তার বিশ্বনাথ বলেন, আমি 2 দিনের মধ্যেই তোমাদের মা মহালক্ষ্মীর মন্দিরে বিয়ে দেব। পরের সকালে ডাক্তার রবিকে নিয়ে বিয়ের বাজার করতে বেরিয়ে যায়, আর এই সময়ের মধ্যেই গ্রামের লোকেরা শাইলুকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। যেদিন শাইলু মূলত বিয়ের জন্যই তৈরি হচ্ছিল। পরের দিন ডাক্তার এবং রবি গ্রামে ফিরলে তারা জানতে পারে শাইলু গত দিনের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তবে বিষয়টা সেটাও ছিল না। শাইলু মূলত আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। আর খুন করেছে ম্যারি, নাগমণি, ছোট রাজু, কৃষ্ণ, বাসু এবং এক মহিলা। ডাক্তার এবং মায়া যখন এই সমস্ত কথা আলোচনা করছিল তখন ঘরের বাইরে বসে জমিদার ডাক্তার ও মায়ার সমস্ত কথা শুনে ফেলে। অন্যদিকে সেই রাতেই রবি বাসুকে আক্রমণ করে। দুই পক্ষের হাতাহাতিতে রবিও আহত হয়ে যায়। এক পর্যায়ে রবি বাসুকে প্রাণেই মেরে ফেলে। এদিকে প্রকাশ জমিদার বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতেই জমিদারের স্ত্রী খুব আতঙ্কিত হয়ে জমিদারকে জিজ্ঞাসা করে, দেওয়ালে ওই সমস্ত লিখন কে লিখে যাচ্ছে, কিছু জানতে পেরেছ? এটা দেখে জমিদার তার স্ত্রীর গলা টিপে ধরে এবং বলে, এইসব কাণ্ড করে এখন তুমি ইনোসেন্ট হচ্ছ, অর্থাৎ 6 নম্বর খুনি হলো রাজেশ্বরী নিজে। রাজেশ্বরী চোখের পলকেই স্বামীকে স্ট্যাব করে দেয়। জমিদার তার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই পর্যায়ে রাজেশ্বরীর সমস্ত কথা খুলে বলতে বাধ্য হয়। রিভিল হয় মুভির আরও একটা শকিং টুইস্ট। এবার কাহিনী কিছুটা অতীতে যায়। এক রাতে শাইলুকে কয়েকজন ছেলে তাড়া করে বেড়াচ্ছিল। ইজ্জত বাজাতে শাইলু একটি পুরনো বিল্ডিংয়ে আশ্রয় নেয়, যে বিল্ডিংয়ে সেই মুহূর্তে বাসুর সাথে মিলিত হচ্ছিল রাজেশ্বরী। অর্থাৎ রাজেশ্বরী বাসুর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। এই দৃশ্য দেখে পালাবার সময় হোঁচট খায় শাইলু, যেটা রাজেশ্বরী দেখে ফেলে। সে এটাই ভয় খাচ্ছিল যে শাইলু তার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। এটা দেখে রাজেশ্বরী তারই অধীনে কর্মরত ওই 5 জনের সাথে মিলিত হয়ে শাইলুকে জমিদারের মাধ্যমে প্রথমে গ্রাম ছাড়া করায়। শাইলু রবির ফেরার অপেক্ষায় সেই রাতে আশ্রয় নেয় কুয়োর কাছে। যখন এই 6 জন আসে তার কাছে, শাইলু রাজেশ্বরীর পা ধরে তার প্রাণ ভিক্ষা চায়। তবে রাজেশ্বরী তাকে ঠেলে দেয় বাসুর কাছে। বাসু শাইলুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং তার দেহ বেঁধে ফেলে দেওয়া হয় কুয়োতে, যাতে গ্রামবাসীদের মনে এটাই ধারণা হয় শাইলু নিজেই আত্মহত্যা করেছে। এই ঘটনা জানার পরে জমিদারের মাথায় আগুন জ্বলে ওঠে। প্রকাশ নাস্তিক হলেও সে ছিল একজন কঠোর বিচারক। সে তার স্ত্রীকে উঠোনে আছড়ে ফেলে এবং তারপরে তাকে পুড়িয়ে মেরে ফেলে। ডক্টর বিশ্বনাথ যে তার 6 নম্বর শিকার রাজেশ্বরীকে মারতে এসেছিল, সে দেখে তার আসার আগেই জমিদার তার স্ত্রীকে মেরে ফেলেছে। অন্যদিকে আমরা রবিকে দেখি। রবি সেই কুয়োর ওপরে দাঁড়িয়ে পড়ে, যে সিদ্ধান্ত নেয় যে সেও আর জীবন রাখবে না। শাইলু ছাড়া জীবনের আর একটা দিনও সে কাটাবে না। রবি সেই কুয়োর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যেখানে শাইলুকে খুন করে ফেলে দেওয়া হয়েছিল। যাই হোক, পরের দিন পুরো গ্রাম প্রকাশের বাড়ির সামনে হাজির হয়। রাজেশ্বরীর মৃত্যুতে পুরো গ্রামবাসী কান্নায় ভেঙে পড়ে। ঘটনাস্থলে তদন্তে আসে ইন্সপেক্টর মায়া। রাজেশ্বরীর মৃত্যুর কারণ জানতে চাইলে
প্রকাশ মিথ্যা করে জানায় যে গ্রামে মঙ্গলবারে মানুষের যেভাবে মৃত্যু হচ্ছিল তাতে রাজেশ্বরী চিন্তিত হয়ে মা মহালক্ষ্মীর কাছে ইচ্ছা মৃত্যু নিয়ে পুরো গ্রামবাসীকে বাঁচিয়ে গেছে। এটা শুনে রাজেশ্বরীর প্রতি গ্রামের লোকেদের শ্রদ্ধা আরও বেড়ে যায়। যদিও ইন্সপেক্টর মায়া সবটাই জানত, কিন্তু প্রমাণের অভাবে সে কিছুই করে উঠতে পারে না। কাহিনী এবার কিছুদিন পরে এগিয়ে যায়। আমরা দেখি ডাক্তার জমিদার প্রকাশের ক্ষতের চিকিৎসা করতে এসেছে। ডক্টর বলে, শায়লুর মৃত্যুর আসল কালপ্রিট ছিল আপনার স্ত্রী। তাহলে তার মৃত্যুর কারণ আপনি মিথ্যা বললেন কেন? জমিদার বলে, গ্রামবাসীরা রাজেশ্বরীকে খুবই সম্মান করত। তারা যদি জানতে পারে আমার স্ত্রীও পরকীয়ায় লিপ্ত ছিল তাহলে তাদের বিশ্বাস উঠে যেত। এই জায়গায় প্রশ্ন একটা থেকেই যায় যে ডাক্তার এবং রবি কিভাবে শায়লুর মৃত্যুর আসল কারণ জানতে পারল। এখানেই আসে মুভির আরও একটি টুইস্ট। আসলে পুলি যাকে কাহিনীর প্রথম থেকেই অন্ধ ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে সে অন্ধ ছিলই না। সে তো সুযোগ সুবিধা নেওয়ার জন্য অন্ধ সেজে থাকার ভান করত। যে রাতে এই 6 জন শায়লুকে হত্যা করে পুলিশ এই কলা বাগানে সেই সময় নেশা করছিল এবং সম্পূর্ণ ঘটনা তার সামনেই ঘটে যায়। শায়লুর মৃত্যুর পরে যখন গ্রামবাসীরা তার মৃতদেহ অন্তিম সংস্কার না করেই চলে যায় তখন সবার আড়ালে রবি এবং ডাক্তার সেখানে আসে। শায়লুকে ধরে রবি অঝরে কাঁদতে থাকে। ঠিক তখনই পুলি তাদের সমস্ত বিষয়টা জানায়, আর ঘটনা জানার পরে রবি এবং ডাক্তার মিলে প্রত্যেককে শেষ করে ফেলে। কাহিনী এখানে শেষ হলেও শায়লু যে নৃশংস পরিণতির শিকার হলো সেটা যথেষ্ট মর্মান্তিক। আমাদের সমাজে যেখানে মেয়েদের মাসিক চক্রকেই সহজ সরলভাবে দেখা হয় না, সেখানে শায়লুর এমন একটি জটিল রোগ সমাজে গ্রহণযোগ্যতা রাখার প্রশ্নই রাখে না। সমস্যা নিয়ে আমরা যতটা মাতামাতি করি, সমস্যার সমাধান নিয়ে আমাদের কোনো প্রকার মাথা ব্যথা থাকে না, যে কারণে অনেক মেয়েরা তাদের অনেক সমস্যার কথা তো খুলে বলতেও পারে না, এটা ভেবে যে সমাজ কি বলবে। তো আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।